আরে হট করে 13,000 বোলপুরের লোক হয়েছে না। যখনই এই ফোন করছেন স্বাভাবিক পুলিশি ব্যবস্থা থাকলে সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে টেনে হিজড়ে এনে লকআপে ঢুকিয়ে দেয়া। তার ডিজি পর্যন্ত আমার পাশে দাঁড়াবে না, আমার শাস্তিমূলক ব্যবস্থা আমার বিরুদ্ধে হয়ে যাবে এবং আমি বিপদে পড়ে যাব, হয়তো আমার প্রাণটাও চলে যেতে পারে। এই ভয়ে কিন্তু তিনি একজন পুলিশ অফিসার হয়েও এই ধরনের অশ্রাব্য কথা তার স্ত্রী তার মা সম্পর্কে শুনেছেন। পুলিশ কেন মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে পারছে না? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কেন নিজের পদমর্যাদা বজায় রাখতে পারছেন না? কেন ন্যায়ের পথে চলতে পারছে না? এটা কি কোনো মানসিক অসুস্থতা নাকি শয়তানি? যেমন ঝাড় হবে বাঁশও তার তেমন হবে। তৃণমূল পরিচালিত একটা উন্নয়ন পর্ষদের দুর্নীতি নিয়ে তদন্তে একজনকে গ্রেপ্তার করা হবে, একজন অফিসারকে, এটা কিন্তু মাননীয় বরদাস্ত করবে। কি ইচ্ছাকৃত করা হচ্ছে? সামনে নির্বাচন রয়েছে, সন্ত্রাস করে ভোট লুট করতে হবে, এই কারণেই কি পুলিশের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে? 24 অক্টোবর 2014 তৃণমূলের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হলেন পাড়ুই থানার ওসি। 24 জানুয়ারি 2015 তৃণমূল সাংসদ প্রসূন মুখার্জি প্রকাশ্যে রাস্তায় একজন কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে চড় মারলেন। সিউড়িতে তৃণমূল বোমা মেলে খুন করল ওখানকার এসআই অমিত চক্রবর্তীকে। অভয়াকাণ্ড আপনারা দেখেছেন। সেখানে যখন বাইরের একদল দুষ্কৃতী, তৃণমূলী দুষ্কৃতী, তারা যখন আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকে তাণ্ডব চালাচ্ছে, তখন পুলিশ, ওখানকার নার্স, ডাক্তার বা কর্মী, তাদেরকে সুরক্ষা দেওয়ার বদলে পুলিশ কিন্তু ঢুকে পড়েছে বাথরুমের মধ্যে। অর্থাৎ তার দলের বিরুদ্ধে কোনো কাজ করলে তাকে কিন্তু শাস্তি পেতে হবে। অনুব্রত মণ্ডলের বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালাগাল, তারপর 48 ঘন্টারও বেশি অতিক্রম হয়ে যাওয়ার পরেও তাকে গ্রেপ্তার না করায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। এরই মধ্যে বোলপুরেরই বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের এক যুব নেতা, তিনি সরাসরি আইসিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, হুমকি দিচ্ছেন, দেখে নেবেন বলছেন। হঠাৎ অনুব্রতকে নিয়ে পড়লেন কেন? যেমন ঝাড় হবে বাঁশও তার তেমন হবে। এই সরকার, মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হলেন, প্রথম ক্ষমতায় এলেন 6 নভেম্বর 2011, সবে ক্ষমতায় এসছেন। ভবানীপুর থানায় তিনি নিজে গেলেন এবং কয়েকজন দুষ্কৃতীকে ছাড়িয়ে আনলেন। এখন তিনি মুখ্যমন্ত্রী, তার তো থানায় যাওয়ার প্রয়োজন ছিল না। তিনি একটা ফোন করলে বা তার অধস্তন যে কোনো অফিসারকে দিয়ে একটা ফোন করালেই তো দুষ্কৃতীরা ছাড়া পেয়ে যেতে পারতো। তিনি গেলেন কেন? তিনি থানায় গেলেন কেন? গেলেন এই কারণে যে একটা বার্তা তিনি তার দল এবং পুলিশের কাছে পৌঁছে দিতে চাইলেন যে পুলিশ, তুমি একদম বাড়াবাড়ি করো না, আমার দলের লোক হলে তার গায়ে তুমি কোনো রকমভাবে হাত দেবে না, সে যাই করুক। এবং দলের সমস্ত স্তরের নেতাদের কাছে বার্তা দিয়ে দিলেন যে পুলিশ হচ্ছে শাসক দলের কৃতদাস, তোমরা এই পদ্ধতি অবলম্বন করো। 2012 সালের ডিসেম্বর মাস শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের একটা ব্যাপক দুর্নীতি তৃণমূল পরিচালিত, তার সঙ্গে মালদার জেলাশাসক গোদালা কিরণ কুমারের একটা যোগ পাওয়া গেল এবং সেই অভিযোগে ওই শিলিগুড়ির যিনি পুলিশ কমিশনার কে জয়রামন, তিনি মালদার জেলাশাসক গোদালা কিরণ কুমারকে গ্রেপ্তার করলেন। সঙ্গে সঙ্গে কম্পালসারি ওয়েটিং। অর্থাৎ বার্তাটা চলে গেল যে তৃণমূল পরিচালিত একটা উন্নয়ন পর্ষদের দুর্নীতি নিয়ে তদন্তে একজনকে গ্রেপ্তার করা হবে, একজন অফিসারকে, এটা কিন্তু মাননীয় বরদাস্ত করবেন না, বার্তা দেওয়া হচ্ছে। হরিমোহন ঘোষ কলেজে নির্বাচনের সময় তাপস চৌধুরী, তিনি সবে নাইট ডিউটি সেরে বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তার ফোন তার কাছে যে হরিমোহন ঘোষ কলেজে গণ্ডগোল হচ্ছে নির্বাচন নিয়ে, আপনি চলে আসুন। তিনি গেলেন এবং যথারীতি ওই গুলি খা, আপনাদের হিন্দি ডায়ালগ সিনেমার, তা তিনি গুলি খেলেন এবং মরে গেলেন। এবং মূল যে অভিযুক্ত মোহাম্মদ ইকবাল, তা শোনা যায় তিনি নাকি ববি হাকিম বা ওই ফিরাদ হাকিমের তিনি নাকি খুব ঘনিষ্ঠ, আমি জানি না। তিনি এখনও তৃণমূল নেতা, তার মেয়ে তৃণমূল কাউন্সিলর, তিনি ইফতার পার্টি দেন এবং সেখানে ভালো মুসলমান হওয়ার উপদেশ দেন। তারপরে আসুন আপনি পার্ক স্ট্রিটে সুজেট জর্ডান ধর্ষণ হলো। তা সরকারিভাবে এবং শাসক দলের পক্ষ থেকে একটা ভাষ্য তৈরি করে দেওয়া হলো যে মেয়েটি এসকর্ট সার্ভিসের লোক ছিল, ওই টাকা পয়সা নিয়ে খদ্দেরের সঙ্গে গণ্ডগোল ইত্যাদি ইত্যাদি।
কিন্তু তখনকার ডিসিডিডি দয়মন্তী সেন তদন্তভার হাতে নিয়ে বললেন যে না, এটা হচ্ছে রেপ, সঙ্গে সঙ্গে ট্রান্সফার। তারপরে আসুন 6ই ফেব্রুয়ারি কলকাতা বইমেলায় মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, তার গেটটা হঠাৎ বদল হয়েছে, তিনি ফিরবেন, গেটটা বদল হয়েছে, তা কনভয় আসতে একটু দেরি হচ্ছে। তিনি ওখানে কর্তব্যরত সার্জেন্টকে একদম টিভি ক্যামেরার সামনে সবার সামনে বলছেন যে আপনাদের চাপকে পিঠির চামড়া তুলে নেওয়া উচিত। এখন এইটা টিভি ক্যামেরায় বা এতে তার পরিবার পরিজন, তার বাড়ির লোকজন সবাই দেখছেন, তার সহকর্মীরা, তার যে সামাজিক সম্মান এটা ধুলে লুটিয়ে যাচ্ছে, তার কিন্তু কোনো দোষ নেই। তারপরে আসুন আপনি 14ই নভেম্বর 2014 আলিপুর পুলিশ থানায় তৃণমূলের বিভিন্ন কর্মী নেতারা এবং দুষ্কৃতীরা গিয়ে হামলা করলো, তা পুলিশ ওই টেবিল চেয়ারের নিচে ঢুকে কোনো রকমের প্রাণ বাঁচালো। 2014 28শে অক্টোবর তৃণমূল নেতার হাতে মার খেলেন প্রকাশ্য রাস্তায় ট্রাফিক সার্জেন্ট। 24শে অক্টোবর 2014 তৃণমূলের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হলেন পাড়ুই থানার ওসি। 24শে জানুয়ারি 2015 তৃণমূল সাংসদ প্রসূন মুখার্জি প্রকাশ্যে রাস্তায় একজন কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে চড় মারলেন। সিউড়িতে তৃণমূল বোমা মেলে খুন করল ওখানকার এসআই অমিত চক্রবর্তীকে। দার্জিলিংয়ে পুলিশ অফিসার অমিতাভ মালিক খুন হলেন। যিনি খুনে মূল অভিযুক্ত সেই মানুষটির বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হলো, তার পুলিশি নিরাপত্তা তাকে দেওয়া হলো, এবং শুধু তাই নয়, সেই মানুষটির দলের সঙ্গে তৃণমূল কংগ্রেস নির্বাচনী জোট করে নির্বাচনে লড়ল। অভয়াকাণ্ড আপনারা দেখেছেন, সেখানে যখন বাইরের একদল দুষ্কৃতী, তৃণমূলী দুষ্কৃতী, তারা যখন আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকে তাণ্ডব চালাচ্ছে, তখন পুলিশ, ওখানকার নার্স, ডাক্তার বা কর্মী, তাদেরকে সুরক্ষা দেওয়ার বদলে পুলিশ কিন্তু ঢুকে পড়েছে বাথরুমের মধ্যে এবং নার্সদের গিয়ে বলছে আপনারা আমাদের বাঁচান, আপনাদের রুগীর খাটের তলায় বেড়াইতে শেল্টার নিচ্ছে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু খুব সচেতনভাবে এই বার্তাটা পৌঁছে দিয়েছেন যে শাসক তৃণমূল, পুলিশকে তৃণমূলের কৃতদাস হিসেবে কাজ করতে হবে এবং এর কোনো অন্যথা হবে না। এবার আপনারা অনেক সময় নির্বাচনের সময় বলেন যে এই অফিসাররা নিরপেক্ষভাবে কাজ করছে না, এরা তৃণমূলের দালালি করছে ইত্যাদি ইত্যাদি। বলার আগে কি একবার ভাবেন 2019 সালের লোকসভা নির্বাচন, ডাক্তার রাজেশ কুমার, নটরাজন রমেশবাবু, সুনীল কুমার চৌধুরী, অমিত কুমার সিংহ সবাই আইপিএস অফিসার, তাদেরকে নির্বাচনের ঠিক পরেই কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হলো। অপরাধটা কি? তারা নিরপেক্ষভাবে তাদের যে ইলেকশন ডিউটি এবং যেখানে গণ্ডগোল হয়েছে তারা নিরপেক্ষভাবে গণ্ডগোল থামাবার চেষ্টা করেছেন, তৃণমূলকে কোনো রকম প্রেফারেন্স দেননি, তারা কম্পালসারি ওয়েটিংয়ে চলে গেলেন। 2021 বিধানসভা নির্বাচন, মিতেশ জৈন, মুকেশ দুজনই আইপিএস অফিসার, সিনিয়র আইপিএস অফিসার, যথারীতি একই বিষয়, তারা একটু নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছিলেন, তারা চলে গেলেন কম্পালসারি ওয়েটিংয়ে। এখন মাননীয় ক্ষমতায় এসেই আগে বাম সরকারের আমলে বা তারও আগে কংগ্রেস সরকারের আমলে আইএএস আইপিএসদের যে পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্ট, এটা দিতেন চিফ সেক্রেটারি, এবং বিভিন্ন পুলিশ অফিসারদের আইপিএসের নিচে তাদের দিতেন সংশ্লিষ্ট ডিজি, আইজি বা পুলিশ কমিশনার এরা, আর ডাব্লিউবিসিএস অফিসারদের দিতেন যে সংশ্লিষ্ট দপ্তরের সেক্রেটারি, তিনি দিতেন পাট দপ্তরের সেক্রেটারি। তো মুখ্যমন্ত্রী 2013 সালের মে মাসে এই সমস্ত অধিকারটা নিজের হাতে নিয়ে নিলেন। অর্থাৎ সমস্ত আইএএস, আইপিএস, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এবং সমস্ত ডাব্লিউবিএস পুলিশ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, প্রত্যেকের পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্ট কিন্তু মাননীয়ার হাতে। অর্থাৎ তার দলের বিরুদ্ধে কোনো কাজ করলে তাকে কিন্তু শাস্তি পেতে হবে। স্বাভাবিকভাবে পুলিশের যে মনোবল সেইটা একেবারে ভেঙে গেল, এবং ভেঙে যাওয়ার ফলে পুলিশ দেখছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। স্যার, আমি একটু যোগ করে দিই যে পুলিশের মনোবল ভেঙে যাচ্ছে, আপনি বলছেন এটা কি ইচ্ছাকৃত করা হচ্ছে? সামনে নির্বাচন রয়েছে, সন্ত্রাস করে ভোট লুট করতে হবে, এই কারণেই কি পুলিশের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে যাতে সুবিধা হয়? শুধু এইটা কারণ নয়, দ্বিতীয় কারণ হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন এই যে বিভিন্ন দুর্নীতিগুলোর কথা আপনারা এখন প্রচার করছেন, আসছে নিয়োগ দুর্নীতি বলুন, কয়লা, বালি, গরু, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, তো এগুলো হচ্ছে, তা
এইসব ঘটনাগুলো স্বাভাবিকভাবে আগের সরকার থাকলে কি হতো, একটা দুর্নীতি হলে তার বিরুদ্ধে রাজ্যের সিআইডি আছে, পুলিশ আছে, তারা তদন্ত করত, দোষীদের চার্জশিট পেশ করতো, দোষীদের বিরুদ্ধে আদালতে মামলা চলতো, শাস্তি হতো, আর পুলিশ যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারতো তারা খালাস পেত। অর্থাৎ রাজ্যের পুলিশ এবং সিআইডি তারাই কিন্তু এই তদন্তটা করত। তো এই সমস্ত দুর্নীতিগুলোর ক্ষেত্রে দেখুন, রাজ্য পুলিশ এবং সিআইডি তারা কিন্তু কোনো তদন্ত করেনি, তারা কোনো অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, যার জন্য আদালতে মামলা করে আদালত বাধ্য হয়েছে সিবিআই বা ইডি বা কেন্দ্রীয় সংস্থার হাতে দায়িত্ব দিতে। তা প্রথম কারণ হচ্ছে, পুলিশ যাদের শাসক দলের কোনো নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধি তারা দুর্নীতি করলে, তারা অন্যায় করলে, তারা দুষ্কৃতিমূলক কাজ করলে পুলিশ যাতে ব্যবস্থা নিতে ভয় পায়, এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, নির্বাচনের সময় যাতে একেবারে তাণ্ডব করে জনমতের প্রকৃত প্রতিফলন ব্যতি রেখে শাসন ক্ষমতায় আসা যায়, একদম গুন্ডামি করে ভোটটা কেড়ে নেওয়া যায়। এবার যে অনুব্রত মণ্ডলের কথা আপনি বলছেন, 2013 সালের 17ই সেপ্টেম্বর, এই আগস্ট, জুলাই, 17ই জুলাই 2013 সালের উনি বলছেন নির্বাচনী সভায় যে আমি বলছি নির্দল প্রার্থীর ঘর বাড়ি জ্বালিয়ে দাও, ভাঙচুর করো, চারিয়ে দাও, চারিয়ে দাও মানে মাটিতে ভেঙে দাও, এবং যে পুলিশ প্রশাসন ওই নির্দল প্রার্থীর সমর্থনে আসবে তাদের উপরে বোম মারুন, আমি বলছি বোম মারুন। কোনো ব্যবস্থা হয়েছে? তারপরে 2017 সালের 16ই নভেম্বর পুলিশের ডিএসপিকে বলছেন যে আমি এখন কটা বাজে, 4:15, 9টা পর্যন্ত সময় দিয়ে গেলাম, তারপরে আমি আসব, একজনেরও বাড়িঘর রাখবো না, তাণ্ডব লীলা খেলে দেবো, আর যারা মেরেছে তাদের গ্রেপ্তার করুন, কোনো কাহিনী শুনবো না। এখানে উন্নয়ন হচ্ছে, কে মান্নান, কে বিকাশ, ওসব আমি চিনি না, বিকাশ ছেড়ে দিন, হাত পা ভেঙে দেব। 2019 সালের 15ই সেপ্টেম্বর মোহাম্মদ বাজারে বীরভূমের সভা থেকে, যদি কেউ অবরোধ করে পুলিশ প্রশাসনের যদি সরিয়ে দেয় ভালো, তা না হলে আমাদের লোকেরা শুটিয়ে দেবে। তুমি যদি ভেবে থাকো তুমি মাস্তান, আমি কেউ নই, ভুল ধারণা। তুমি যদি মাস্তান হও, আমি ডন। তা রাজ্য সরকার, রাজ্য পুলিশ একটা ব্যবস্থা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নিয়েছে। আগে আমরা দেখতাম স্বাধীনতা সংগ্রাম করে এলে বা কোনো বীরত্বপূর্ণ কাজ করে এলে বা যুদ্ধে সৈনিক হিসেবে একটা ভালো অবদান রাখলে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে এলে, তারা এলে আমরা গলায় মালা দিতাম। তা এখন অনুব্রত মণ্ডল জেল খেটে এলেন গরু, কয়লা ইত্যাদি পাচারকাণ্ডে, তাকে কিন্তু মালা দেয়া হলো, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন ও বাঘ, কি করেছে কেষ্ট, ওর মাথায় একটু কম অক্সিজেন যায়। এবং আপনারা কি লক্ষ্য করেছেন, ওই যে লিটন হালদার, এই ফোনটা বা ফোনের এটা তো এখন ভাইরাল হয়ে গেছে, সবাই শুনেছেন। তা অনুব্রত মণ্ডল সম্ভবত মত্ত অবস্থায় তিনি যে কথাগুলো বলছিলেন সেগুলো সবই কিন্তু ওই লিটন হালদার অর্থাৎ আইসি বোলপুর, তার স্ত্রী এবং মাকে নিয়ে। এখন আমাদের স্বাভাবিক যে প্রতিক্রিয়া হয়, সে একটা রাস্তার হকার ধরুন, ট্রেনের কি রাস্তার একটা সাধারণ মানুষ, একজন গরিব মানুষ, কি আপনি আমি যে কেউ, আমাদের সব থেকে সংবেদনশীল জায়গা হচ্ছে আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী। তাদের সম্পর্কে কেউ এই ধরনের কথা বললে, ধর্ষণের হুমকি দিলে, শ্লীলতাহানির হুমকি দিলে, তাদের নিয়ে বিকৃত কোনো মন্তব্য করলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে রিয়াক্ট করি, এবং সেই রিয়াকশানটা খুব কঠোর হয়, এবং আমরা চেষ্টা করি যে কোনোভাবে হোক এর যোগ্য জবাব দিতে হবে। আপনি লিটন হালদার দেখুন, একেবারে ওই মেনি বেড়ালের মতো, আপনি কি বলছেন, হ্যাঁ আপনি করছেন, কারণটা কি? কারণটা দুটো হতে পারে। হয় এই লিটন হালদার ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত, তিনি এই দুর্নীতিটা করেন এবং তিনি জানেন যে অনুব্রত মণ্ডল যদি আমার উপর রেগে যায় তাহলে এই দুর্নীতির কারবারটা বন্ধ হয়ে যাবে। অথবা তিনি নিশ্চিতভাবে জানেন
যে আমি যদি অনুব্রত মণ্ডলকে কিছু বলি, তার তো উচিত ছিল যখনই এই ফোন করছেন স্বাভাবিক পুলিশি ব্যবস্থা থাকলে সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে টেনে হিজড়ে এনে লকআপে ঢুকিয়ে দেয়া এবং জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে এফআইআর করে পরের দিন চালান করা, পিসি চাওয়া। মাস্তান গুন্ডা বদমাইশ ততদিন মাস্তানি গুন্ডা বদমাইশগিরি করতে পারে যতদিন সরকার এবং পুলিশ তাকে করতে দেয়। লিটন হালদার এটা নিয়ে আমার শেষ প্রশ্ন, যে পুলিশ কেন মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে পারছে না? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কেন নিজের পদমর্যাদা বজায় রাখতে পারছেন না? কেন ন্যায়ের পথে চলতে পারছে না? এটা কি কোনো মানসিক অসুস্থতা নাকি শয়তানি? দেখুন, আমি যে লিটন হালদারের কথাটা বলছিলাম, এটা বললেই আপনি স্পষ্ট বুঝতে পারবেন। লিটন হালদার কার্যত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি, কারণ তিনি জানতেন যে আমি যদি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিই তাহলে আমার যারা ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ, এমনকি ডিজি, আপনি দেখেছেন ডিজিকে পর্যন্ত উনি অনুব্রত মণ্ডল ফোন করছিলেন, তার ডিজি পর্যন্ত আমার পাশে দাঁড়াবে না, আমার শাস্তিমূলক ব্যবস্থা আমার বিরুদ্ধে হয়ে যাবে এবং আমি বিপদে পড়ে যাব, হয়তো আমার প্রাণটাও চলে যেতে পারে। এই ভয়ে কিন্তু তিনি একজন পুলিশ অফিসার হয়েও এই ধরনের অশ্রাব্য কথা তার স্ত্রী তার মা সম্পর্কে শুনেছেন। সারা রাজ্যে নিচুতলার পুলিশ কর্মীরা যারা ওসি, আইসি, এসডিপিও, অ্যাডিশনাল এসপি, এসপি, এরা কিন্তু ঊর্ধ্বতন যে পুলিশ কর্তৃপক্ষ, ডিআইজি বা পুলিশ কমিশনার বা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মুখ্য সচিব, এদের কোনো সাহায্য পাচ্ছেন না এবং স্বাভাবিকভাবে তারা দেখছেন যে তাদের এইসব সর্বোচ্চ অথরিটি মাননীয় মুখ্যমন্ত্রী স্থাবকতা নয়, তার চাটুকারিতা করছেন এবং স্বাভাবিকভাবে তাদের যদি প্রোটেকশন দেওয়ার কিচ্ছু না থাকে, পুলিশ সার্ভিস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভিস, এখানে কিন্তু যে কোনো মুহূর্তে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হতে পারে এবং তার চাকরি চলে যাওয়া শুধু না, তার বিরুদ্ধে বহু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তা স্বাভাবিকভাবে তিনি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে কোনো প্রোটেকশন না পান, তিনি কোন ভরসায় বিপ্লব করতে যাবেন? মমতা ব্যানার্জি কেন আইন মেনে চলতে পারছেন? মানসিক অসুস্থতা নাকি? দেখুন, আপনি যদি সারা পৃথিবীর যে কোনো ফ্যাসিস্ট শাসকের যদি আপনি ইতিহাস দেখেন, দেখবেন যে কোনো ফ্যাসিস্ট শাসক দুটো জিনিস পছন্দ করে। এক নম্বর হচ্ছে তার চারপাশে স্তাবককুল তাকে ঘিরে থাকবে এবং তারা বলবে যা করছেন সব ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে সমস্ত প্রশাসন, দল, পুলিশ সমস্ত আমার ব্যক্তিগত জমিদারির কৃতদাস। আপনি খেয়াল করে দেখবেন যে কোথায় পঞ্চায়েতে একটা মুরগির ছানা বিতরণ হবে, কোথায় একটা শৌচালয়ের উদ্বোধন হবে, কোথায় একটা শ্মশানে একটা চুল্লি হবে, সব জন্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা মাস্ট। এবং 10 ফুট চওড়া 20 ফুট লম্বা একটা রাস্তার উদ্বোধন হবে, আপনি রাস্তায় যেতে যেতে বুড়ো শান্তির মোড়ে দেখতে পাবেন, সেখানেও লেখা আছেন যে উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একজন ফ্যাসিস্ট শাসক যা করেন, এক এবং একমাত্র ক্ষমতা কেন্দ্র হিসেবে নিজেকে ভাবেন। এবং সোনালী গুহ যখন ডেপুটি স্পিকার ছিলেন তখন তিনি মহাজাতি সদনের একটা সভায় বলেছিলেন, তৃণমূল নেত্রী ছিলেন, যে আমাদের দলে এবং সরকারে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যে কোনো ফ্যাসিস্ট শাসকের কিন্তু এটাই চরিত্র হয় এবং ফ্যাসিস্ট শাসকের করুণ পরিণতি হয় এবং সেই পরিণতির আগের মুহূর্ত পর্যন্ত সে কিন্তু মনে করে আমি সর্বশক্তিমান। মমতা ব্যানার্জির মধ্যেই ফ্যাসিস্ট চরিত্রটা প্রবলভাবে বিদ্যমান, এই জন্য তিনি এটা করছেন। কাজেই এখানে বিচ্ছিন্নভাবে কাউকে দোষ দিয়ে লাভ নেই। আর রাজনৈতিক দলগুলো তারা শুধু ওই পুলিশ করছে না, পুলিশ নিরপেক্ষ না এই বলে দায়িত্ব ছাড়ছে। তারা কিন্তু জানে যে যদি পুলিশের উপর নিয়ন্ত্রণটা, রাজনৈতিক নিয়ন্ত্রণ না তুলে নেওয়া যায়, পুলিশকে যদি নিরপেক্ষ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কোনো আইন প্রণয়ন না করা হয়, তাহলে এরকমই ঘটতে থাকবে। তারা বলছে না কেন যে আমরা যদি শাসক দলে আসি তখন পুলিশকে আমরা ব্যবহার করব, তো এই ট্র্যাডিশন চলছে।